আমাকে ঠান্ডায় কাঁপতে দেখে বললেন, কি ঘুম হয়েছে নাকি আরেক বালতি দিব? তাতেও ঘুম না গেলে নদীতে চুবাবো, শাপলার মতো ভিজিয়ে রাখবো তোকে। কাঁপতে কাঁপতে বললাম, মানুষ ঘুম ভাঙানোর জন্য চোখে মুখে পানি ছিটা দেয়, আর আপনি কি করলেন? সেটা ঘুমন্ত মানুষের জন্য, নট জাস্ট মানুষের জন্য। সময় নষ্ট করা আমি একটু পছন্দ করি না। তোর জন্য আমি ঘুমাইনি আজ। তোকে 1 ঘন্টা ধরে ডাকাডাকি করছি আমি, আর তুই ইচ্ছে করে নাটক করছিস। আমি কি আপনাকে ঘুমোতে নিষেধ করেছি? উনি বললেন, তোর বুদ্ধি মতো চললে আমার বউয়ের ফিউচার অন্ধকার। আমি জেগে না থাকলে তোকে উঠাতাম কিভাবে? এখনই চেঞ্জ করে নে, আমি তোর পড়া রেডি করছি। ঘুম ঘুম চোখে ওয়াশরুমের দরজা খুলে চেঞ্জ করে নিলাম। টেবিলের সাইডের উপর 2টা চেয়ার, একটাতে বিহান ভাই বসে আছেন আর একটা আমার বরাদ্দ করা, সেটাতেই বোঝা যাচ্ছে। ওনার পাশে চেয়ারটা টেনে বসলাম। বিহান ভাই পূর্ণ মনোযোগ দিয়ে হাইপার ম্যাথের দিকে তাকিয়ে আছেন। এই নতুন বইয়ের আমদানি কোথা থেকে করলেন? এতদিন যত প্রকার বই আছে তা সব পড়িয়েছেন, সাথে রিভিশনও করিয়েছেন। চোখ বড় বড় করে তাকিয়ে বললাম, আবার ম্যাথ? উনি আমার দিকে ভুরু কুচকে তাকিয়ে বললেন, তো তুই তো গাধারাম, ম্যাথে যে পরিমাণ রসগোল্লা পাস, এতে মিষ্টি কেনার কোনো প্রয়োজন নেই। আমি একটু অপমান বোধ করলাম। বললাম, দেখুন, আমি এখন সব ম্যাথই পারি কম বেশি। কত পারিস এই বই দেখলেই বোঝা যাবে। উনি কিছু ম্যাথে কালি দিয়ে দাগ দিয়ে বললেন, এগুলো কর। আমি ভীষণভাবে চিন্তিত। এই মধ্যরাতে আমার মন সায় দিচ্ছে না লেখাপড়া করাতে। সেই ক্লাস 9-এ চতুর্থ সাবজেক্ট হিসেবে নিয়েছিলাম কৃষি শিক্ষা, কারণ হাইয়ার ম্যাথ আমার মনে সায় দিচ্ছে না। কৃষি শিক্ষা সাবজেক্ট নেওয়ার পর নিশ্চিত হয়েছিলাম, কিন্তু হঠাৎ দেখি স্যার আমাকে হাইয়ার ম্যাথ ক্লাসে ডেকেছেন। স্যারের দিকে তাকিয়ে বললাম, স্যার আমার তো এ সাবজেক্ট না। স্যার বললেন, বিহান, তোমার সাবজেক্ট চেঞ্জ করে দিয়েছে। বিহান ভাই সবসময় আমার শান্তি নষ্ট করে উঠে পড়ে লেগে থাকেন। কলম গালে দিয়ে চিবোচ্ছি আর ম্যাথ নিয়ে ভাবছি কিভাবে করব। এমন সময় কলমের হুক ছুটে গেল, সাথে সাথে কালি হাত মুখ লেগে ভরে গেল। হঠাৎ কি করব বুঝতে না পেরে কলম ছুঁড়ে মারলাম। হায় রে, বিহান ভাইয়ের সাদা টি শার্টে গায়ে লাগলো। বিহান ভাইয়ের বুকে গিয়ে লাগতেই কালিতে লেপটে গেল। বিহান ভাই ভীষণ রাগী মুডে তাকিয়ে বললেন, এটা কি করলি স্টুপিড কোথাকার? তুই কি বাচ্চা এখনো? কলম এগুলো পড়িস? উনি ভীষণ বিরক্ত করে বললেন, একটু পরেই সকাল হবে, আমি শাওয়ার নিতে যাচ্ছি, এসে যেন সব দেখি করা হয়ে গেছে। কয়েক মিনিট পরে ফিরে এসে বললেন, দেখি কি কি করেছিস দেখা। ওনার খালি গায়ে পানির বর্ণ, আহা কি হ্যান্ডসাম লুকিং ওনার। অল্প বয়সে কাছে বসে আমাকে প্রেম শিখিয়েছ, পীড়িতের বান মাইরা আমার মনটা কেড়েছ। আমার খাতায় এমন কিছু লেখা দেখে ওনার চোখ কপালে। উনি তো এসব গান শুনেনি না জীবনে। খাতা টেবিলে জোরে বাড়ি মেরে বললেন, এটা কি লিখেছিস? আমি কি লিখতে দিয়েছিলাম? এটা কি? দেখুন, আমাকে মারুন কাটুন যা ইচ্ছে করুন, আমার মনের কথা লিখে দিয়েছি। প্রেম কি আমি তোকে শিখিয়েছি, না তুই আমাকে শিখিয়েছিস? আপনি আমাকে শিখিয়েছেন, না হলে এত অল্প বয়সে আমি প্রেমে পড়তাম না। তাও আবার আপনার মতো একটা করল্লার প্রেমে মোটেও না। আপনি একটা করল্লা, বুঝেছেন? আপনি ছোটবেলা থেকে আমার চোখের সামনে দিয়ে ঘুরঘুর না করলে প্রেম শিখিয়েছি সেটা পরে বলছি। তোর মাথায় একটা কি পেঁচানো? আমার ফেভারিট শার্ট দিয়ে চুল বেঁধেছিস। হাউ ডিয়ার ইউ দিয়া, তোর এই তেল চিপচিপে মাথায় আমার শার্ট। ওনার দিকে তাকিয়ে বললাম, রোজ শ্যাম্পু করি, বুঝেছেন? তেল ফেল লাগাই না। উনি ক্ষিপ্ত নয়নে তাকিয়ে আছেন। আবার বিপদে পড়লাম, এটা ওনার শার্ট, খেয়ালই ছিল না। এখন বলি ভেবে চিনতে বললাম, আমার বরের এটা, আমি নিব। আপনার কি? চুল মুছবো না ঘর মুছবো, আমার ব্যাপার। আমার কথা শুনে আমার ওড়না টেনে নিয়ে ওনার মাথা মুছা শুরু করলেন আর বললেন, ওকে, আমার বউয়ের ওড়না, যা ইচ্ছে তাই করব। এক্সকিউজ মি, আপনি আমার ওড়না দিয়ে আপনার এই জেল ফেল লাগানো চুল মুছতেছেন? আমার ওড়না ছাড়ুন বলছি। কথাটা বলেই ওনার দিকে বিরক্তি নিয়ে তাকালাম। উনি মুখের উপর ঝুঁকে এসে বললেন, হোয়াট ইজ প্রবলেম মিসেস বিহান? বউ আমার ওড়না আমার বউয়ের, আপনি এত রিয়েক্ট করছেন কেন? আমি তো আপনাকে কিছু করিনি। উনি নিচের ঠোঁট কামড়ে ধরে দুষ্টু একটা হাসি দিতে দিতে বলেন, খুব বেশি রিয়েক্ট দেখালে গায়ের জামা খুলে মুছতে শুরু করব। ওনার কথা শুনে নিজের দিকে তাকালাম, জামা কি আদেও ঠিকঠাক আছে আমার? ওনার পক্ষে সব সম্ভব, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। ওনা টানাটানি না করে ওনার দিকে তাকিয়ে আছি আমি। বলতে লজ্জা লাগলেও তার লুকিং কিন্তু সো হট। পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে আছে আমি। পরনে 3/4 প্যান্ট, গায়ে লাল গেঞ্জি, পুরো শরীর ভিজে আছে, মাথা চুল ভরা পানি। সদ্য শাওয়ার থেকে আসা একটা হ্যান্ডসাম ছেলেকে দেখতে কেমন লাগে বোঝাই যাচ্ছে। উনি চোখ ইশারা করে বললেন, কি ভাবা হচ্ছে? ভাবুক মহিলা।
ওনার দিকে কেন তাকিয়ে আছে সেটা না বলে বললাম, ভাবছি আপনি কোন লজিকে মধ্যরাতে হাইপার ম্যাথে পড়তে দিলেন। আমার অ্যাডমিশনে কি হাইপার ম্যাথ আছে? তবু আপনি আমাকে কেন এই বিশ্রী সাবজেক্ট পড়তে হেনস্থায় ফেললেন, তাও আবার আমার শান্তির ঘুম নষ্ট করে। উনি ভুরু কুচকে বললেন, তোর শরীর কি অ্যালার্জি আছে? ভয়ানক মহিলা একটা, তাও 2-1টা অ্যালার্জির ওষুধ খেয়েছিস। ঔষধ খেয়ে নাক ডেকে ঘুমাচ্ছিস। তুই জানিস অহেতুক ঔষধ খেলে শরীরের জন্য কত ক্ষতিকর? তুই কি তোর বাপ দাদার মতোই হয়েছিস পুরোটা? খান শুধু বংশে না কাজে, রাজাকারদের মতো কোনো কিছুতে কম না। ইদানিং ইয়াং জেনারেশনের সর্বনাশ করতেই তোর গোষ্ঠীর জন্ম। বুঝলাম না উনি কোন কথা থেকে কোথায় চলে গেলেন, আর এখন কি লজিক দেখাবেন। ওনার দিকে তাকিয়ে বললাম, আমার বংশ কি আপনার বাড়া ভাতে ছাই দিয়েছে? বাপ দাদা কে কি করেছে আপনার? না এই যে ওষুধ খাবি তুই, আর তোর কিছু হলে সমস্যা তোর বাপের জামাইয়ের একমাত্র বউয়ের কিছু হলে তার একমাত্র জামাই টেনশনে ডিপ্রেশনে চলে যাবে। তার মানে একটা ইয়াং ছেলে ডিপ্রেশনে যাবে। একটা ছেলে ডিপ্রেশনে যাওয়ার মানে একটা জেনারেশনের ক্ষতি। বলছি ডাক্তার না হয়ে কুটিল জটিল ব্রেনের পুরুষ হতেন, সেটাই বেটার হতো। এত হাবিজাবি চিন্তা আপনার মাথায়। চিন্তা যখন আর একটা, সেটা হলো এক্ষুনি তুই রাতের খাবার খাবি। রাতে না খেয়ে ঘুমিয়েছিস তুই। খাবার এনেই রেখেছিলাম, ঝটপট খেয়ে নে। দেখুন, এমনিতে আমার খাবার খেতে ভালো লাগে না, ভাত মোটেও ভালো লাগে না। এই মধ্যরাতে কিছুই খাবো না। তুই খাবি না, তোর ঘর খাবে। তোর বাবাকে বল আমাকে প্রতি মাসে স্যালারি দিতে, তার মেয়েকে ভাত খাইয়ে দেওয়ার জন্য। কথা দিচ্ছি মুখ দিয়ে খাইয়ে দিব। শুনেই বমি পাচ্ছে। আপনি মুখ দিয়ে দিবেন আর আমি খাবো? কারো খাওয়া প্লেট মগে আমি খাই না, আর কারো মুখের ভাবতেই গা গুলাচ্ছে আমার। উনি কপাল কুঁচকে বলেন, আসলেই পুচকে তুই, সেটা তোর কথাবার্তায় প্রমাণিত। বলেই উনি ভাত খাইয়ে আমার মুখে পুরে দিয়ে বললেন, খেয়ে নে। উনি কপাল কুঁচকে বলেন, আসলেই পুচকে তুই, সেটা তোর কথাবার্তায় প্রমাণিত। বলেই উনি ভাত খাইয়ে আমার মুখে পুরে দিয়ে বললেন, খেয়ে নে আগে। না খেয়ে ওজন হচ্ছে 35। আমার ওজন জানিস কত? 75 কেজি। আমার অর্ধেকও না। কিছু না হোক, আমার সাথে ওজনের ব্যালেন্সটা ঠিকঠাক রাখলে নয় সমস্যা আছে ফিউচারে। আমি অবুঝ বাচ্চাদের মতো ভাত খেতে খেতে বললাম, কিসের সমস্যা বিহান ভাই? আর আমি পুচকে কেন পুচকে সেটা তুই বুঝছিস না? এখনো আমাকে ভাই ডাকিস তুই? আমি কি তোর জাতীয় ভাই নাকি? তোর বাপের সম্পত্তির ভাগ তো পাবো না, পাবো তার মেয়ের ভাগ আমি। কোনো বউ দেখেছিস বরকে ভাই ডাকতে? আপনি তো বরকে দেখেছেন মধ্যরাতে বউকে ডেকে তুলে রোমান্স না করে পড়তে বসাতে। খোঁজ নিয়ে দেখেন এই মধুর রাতে বর বউদের কত আদর করে। তোর সাথে রোমান্স করতে গেলে তুই এই জেলের মানুষ এক জায়গা করে ফেলবি, এই জেলার মানুষকে এক জায়গায় করে ফেলবি। আমার মান ইজ্জত যা আছে সব যাবে। তোকে কি আমি চিনি না? মুখের খাবার দিতে চাইলেন যে আমি বমি করতে চাই, সে কি বুঝবে রোমান্সের? এসব গভীর ভালোবাসা বোঝার বয়স তোর হয়নি, বুঝলি? উনি যে কি করলেন আসলেই বুঝিনি আমি। বিস্তারিত জানতেও চাইবো না। কি বলতে কি বলবে তারও ঠিক নেই। খাওয়া শেষ হলে বিহান ভাই আমাকে বিছানায় নিয়ে বসালেন। উনি শুয়ে পড়লেন আর আমাকে বললেন, পা টিপে দে ভালোভাবে। ওনার কথা শুনে আমার চোখ কপালে। কি বলে এখন আমি পা টিপবো? বিছানা থেকে এক লাফে নেমে বললাম, অসম্ভব, আমি পারবো না। আমার 48 কেজি ওজনকে আপনি 35 বলেছেন। উনি আমার হাত টেনে ধরে বিছানায় বসিয়ে বললেন, হায় রে মোটি, এত মোটা হচ্ছিস কেন? আগে ভাবতাম যে শুকনো তুই, একটা লাথি মারলে নড়াইল থেকে যশোর গিয়ে পড়বি। এখন দেখছি তার হবে না, নড়াইলেই থেকে যাবি। তোকে কোলে নিয়ে প্রেম করাটা আর হলো না। যাক গা মধ্যরাতে তোকে খাইয়েছি যাতে তোর গায়ে বল হয় আর আমার পা টিপে দিতে পারিস ভালোভাবে। কষ্ট করে খাইয়ে দিয়েছি, নে এখন পা টিপে দে। ওনার এমন প্রস্তাবের জন্য মোটেও রেডি ছিলাম না আমি। এক বাক্যে বললাম, দেখুন আমি পারবো না। লিয়া স্বামীর সেবা যত্ন করলে প্রচুর নেকি, বুঝলি? এখন সুযোগ একটু ভালো করার। রাগে পা টিপছি আর বলছি, কোথায় আমাকে নিয়ে একটু রোমান্স করবে, তা না পা টিপাচ্ছে। আহা রোমান্স কি বললি বলতো? তোকে দেখে আসলে এইসব ফিল আসে না দিয়া, তাই রোমান্স করতে পারি না। ফিল আসে না? ফিল আসবে কিভাবে? আপনার তো সমস্যা আছে, ডাক্তার দেখান না কেন? কি সমস্যা আছে আমার? তা কি আমি বুঝি? মিহু আপু যে সমস্যার কথা বললো, বুঝলাম না। মান সম্মান তো আমার পুরোই গেছে, দেখেছিস? মানে আমাকে নিয়ে এইগুলো আলোচনা হয়? বিহান ভাই, মিহু আপু কিসের কথা বলেছে? তোর ছোট মাথায় এসব ঢুকবে না। তুই পা টিপ মন দিয়ে। কালই তোর বাবাকে গিয়ে বলবো, শ্বশুর মশাই আমার বউকে আমার হাতে তুলে দিন। মানে বাংলা ভাষায় বলছি,
ভুলেও না। বাবা এমনিতেই মেজাজ খারাপ। আম্মু ভাইয়া আর মিহু আপুর বিয়ের কথা বলেছিল, শুনেই বাবা আপত্তি করেছে। সে নিজেদের মাঝে আত্মীয়তা করবে না, নিজেদের মাঝে বিয়ে হলে নাকি সম্পর্ক ভালো থাকে না। বাবা চান না তার কোনো আত্মীয়দের সাথে কোনো ঝামেলা হোক, তাই সে এই বিয়ে চাইছে না। এখন আপনি কিছু করলে আরো ঝামেলা হয়ে যাবে, বুঝেছেন? দুজন ভালোবাসার মানুষকে আলাদা করতে উঠে পড়ে লেগেছে, তার মানে আমাদের সময়ও এমন করবে, তাই তো? ভিলেন রাজীব মেনে না নিলে আমাদের বিয়ে হবে না নাকি? হামরা রিস্তা কাভি নেহি টুট গিয়া। বাবাকে রাজি করে বাবাকে রাজি বলছেন, তাহলে আপনি মিশা সদাগর। হ্যাঁ, আর তুই হলি নায়িকা নাসরিন। ভালোভাবে পাঠিয়ে পেদে। আমি ঘুমালাম। পরের দিন সকালে ঘুম ভাঙতে দেখি আমি বিহান ভাইয়ের কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি, আর উনি রুমে নেই। ঘুম ভাঙতেই অবাক আমি, ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 8:30 বাজে। আর মোড়া দিয়ে বেড থেকে উঠে বেলকনিতে গেলাম। বিহান ভাইকে দেখা যাচ্ছে না গেটের বাইরে। বিহান ভাই, বিভুর ভাই, কয়েকটা ছেলে আড্ডা দিচ্ছে চায়ের দোকানে। সবার মাঝে ওই একটা ওনার দিকে তাকিয়ে দেখছি আর ব্রাশ করছি আমি। কিছুক্ষণ পরে বিভুর ভাইয়ের আম্মু এসে বললেন, দিয়া দ্রুত রেডি হয়ে নে, রোদ ওঠার আগেই বেরোবো। রেডি হয়ে বেরিয়ে পড়লাম ছোট মামির সাথে। সাথে বিহান ভাই, বিভুর ভাইও আছেন। আমার মুড অফ, বিহান ভাইয়ের সাথে কথা বলছি না। বিহান ভাই জিনিসটা খেয়াল করেছেন যে ওনার সাথে কথা বলছি না। মামি আর বিভুর ভাই মিষ্টি কিনতে গেলে অটোর মাঝে আমি আর বিহান ভাই একা রইলাম। বিহান ভাই বলছেন, কাল রাতে কেউ একজন আমার পায়ের উপর ঘুমিয়ে পড়েছিল। তার গরম নিঃশ্বাস পায়ের উপর পড়তেই আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি ঘুমন্ত পরি ঘুমাচ্ছে। আস্তে করে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে আমি বাইরে ডিভাইনে ঘুমিয়েছিলাম। আমি কোনো উত্তর দিলাম না ওনার কথায়। গত রাতে ওনার বলা একটা কথা ভীষণ খারাপ লেগেছে আমার।